স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নওশিন। লালমনিরহাট ও কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য মতে সোমবার সকাল ৬টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমা থেকে ৪৫ সেন্টিমিটার নিচে রয়েছে। তবে আকস্মিক বন্যায় এখনও তলিয়ে আছে লালমনিরহাটের তিস্তা তীরবর্তী ১৫টি গ্রাম। এতে দুর্ভোগে পড়েছেন এসব গ্রামের অন্তত ২৪,০০০ মানুষ। কুড়িগ্রামে তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে হ্রাস পেয়ে বিপদসীমার ৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এখনও প্লাবিত রয়েছে জেলার রাজারহাট, উলিপুর ও চিলমারী উপজেলার ৬টি ইউনিয়নের তিস্তা তীরবর্তী চর ও নিম্নাঞ্চল। এসব স্থানে তলিয়ে গেছে ৫ শতাধিক হেক্টর জমির ধান ও বাদাম সহ বিভিন্ন ফসল। বন্যা পরিস্থিতি জানাতে লালমনিরহাট থেকে যুক্ত আছেন সহকর্মী মাহমুদুল হক। মাহমুদুল, বন্যা পূর্বাভাস নিয়ে আপনার কাছে এখন পর্যন্ত কি কি তথ্য রয়েছে? মাহমুদুল, আপনি কি শুনতে পাচ্ছেন? এই মুহূর্তে আসলে আজকে যে তিস্তার বন্যার যে পরিস্থিতি সেটা হচ্ছে যে বন্যার পানি অনেকটাই নেমে গেছে। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত সেভাবে ভারী বৃষ্টিপাত হয়নি এবং উজান থেকে যে পানির ঢল নামে সেটাও তার পরিমাণও কমে গেছে। ফলে যেটা হয়েছে যে তিস্তার পানির সমতল অনেকটাই কমে গেছে। আজকে সকাল ৯টায় যেটা আমরা জানতে পেরেছি পানি উন্নয়ন বোর্ডের তরফ থেকে যে তিস্তার পানির সমতল প্রায় বিপদসীমা থেকে ৪৫ সেন্টিমিটার নিচে রয়েছে, যে কারণে তিস্তার বন্যা পরিস্থিতি অনেকটা স্থিতিশীল রয়েছে। যদিও লোকালয়ে যেসব পানি ঢুকেছে সেগুলো কিন্তু এখনো নিষ্কাশন হয়নি। এই লোকালয়ে যে জলাবদ্ধতা তৈরি হয়েছে, পানিবন্দী রয়েছে হাজার হাজার মানুষ, তাদের দুর্ভোগ কিন্তু কমেনি। যদি আগামী ২ দিন যদি বৃষ্টিপাত না হয় এবং এভাবে যদি পানি প্রবাহ কমে যায় তিস্তার, তাহলে দেখা যাবে যে বাংলার এই উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে বিশেষ করে লালমনিরহাটের বন্যা পরিস্থিতির প্রতিদিনই উন্নতি হবে। তবে সাধারণ মানুষের দুর্ভোগের কথা বলতে হয় যে এখানে ফসলি জমি সম্পূর্ণ ডুবে গেছে। যে গ্রামগুলো বিশেষ করে ১৫টি গ্রাম নদী তীরবর্তী লালমনিরহাটের ৫টি উপজেলার, সেসব গ্রামে সাধারণ মানুষের যে ফসল ক্ষেত খামার রয়েছে সেগুলো সম্পূর্ণ ডুবে গেছে। পানি নেমে যাওয়ার ফলে ফসল ক্ষেত বোঝা যাচ্ছে, কিন্তু সেই ফসল আসলে তারা ঘরে তুলতে পারবেন কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে। এছাড়াও সাধারণ মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণের প্রয়োজন আছে, বিশুদ্ধ পানির প্রয়োজন আছে। সেগুলো যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করছে, তারপরেও এখানে আমি যেখানে এসেছি এখানে আশপাশের গ্রামগুলোর মানুষের একটা কথা যে তাদের জন্য পর্যাপ্ত সাহায্য সহযোগিতা দরকার এবং আর্থিক সহায়তা এবং জরুরি ত্রাণ সহায়তা দরকার। এবং এই পরিস্থিতিতে আমরা আশা করছি যে আগামী ২-৩ দিনের মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হবে এবং সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটাই কমে আসবে। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। টানা বৃষ্টি আর জোয়ারের পানিতে বেড়িবাঁধ ভেঙে সাতক্ষীরা পৌরসভার কয়েকটি ওয়ার্ড এবং সদর ও তালা উপজেলার ৭টি গ্রাম প্লাবিত হয়েছে। ভেসে গেছে মাছের অনেক ঘের, তলিয়ে গেছে ফসলি জমি। আর পদ্মার ভাঙনের কবলে কুষ্টিয়া নদী তীরবর্তী এলাকার বহু পরিবার। বেতনা, মরিচচাপ ও খোলপেটুয়া নদী বেষ্টিত সাতক্ষীরা সদর উপজেলা। কয়েকদিনের টানা বৃষ্টিতে বেতনা নদীর বিনের পোতা মহাশ্মশান ঘাট এলাকায় ৩০ মিটার বেড়িবাঁধ ভেঙে গেছে। এছাড়া পৌরসভার ৯টি ওয়ার্ড এবং সদর উপজেলার ৪০টি ও তালা উপজেলার ২০টি গ্রামে পানি ঢুকে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মানবেতর জীবনযাপন করছেন সেখানকার বাসিন্দারা। এই বেড়িবাঁধ ভেঙে যাওয়াতে প্লাবিত হয়েছে ফসলি জমি, ধানের ক্ষেত, বসত বাড়ি। আমাদের কোনো কিছুই নেই, আমরা একেবারে সর্বশান্ত হয়ে গেছি। এই আমাদের এই রাস্তাঘাট বুড়ে গেছে, এই জন্য আমরা স্কুলে যেতে পারছি না। এই রোডটা আমাকে খুব মুসিবতের ভিতরে আমরা
আমাদের বাইরে রান্না বাড়া খাওয়া দাওয়ার অসুবিধা, বাথরুমে যাতে পারতে নেই। আমাদের এই ঘরে পানি উঠে গেছে, দেখেন হাঁটু পানি ঘরে ঘর দিয়ে রাস্তা দিয়ে উঠোন দিয়ে একো কার একদম আমাদের বাচ্চারা কিভাবে থাকবো আমরা। প্রতিবারের মতো পদ্মার ভাঙনের কবলে পড়েছে কুষ্টিয়ার ভেড়ামারা ও মিরপুরের নদী তীরবর্তী এলাকার অনেক পরিবার। গত এক মাসে বিলীন হয়ে গেছে কয়েকশ হেক্টর ফসলি জমি। ঘরবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি হুমকিতে রয়েছে বিদ্যুতের জাতীয় গ্রিডের টাওয়ার। মাদ্রাসা আছে, স্কুল আছে, মসজিদ আছে, 4-5টা গ্রাম শহরে চলে গেল। 4-5টা বাইল ভাঙি আমাদের এখন বাড়িটারি সব ভাঙি চলে যাচ্ছে। আমরা এখন রাস্তায় আসি দাঁড়াইছি, এখন আমরা বাচ্চাকে নিয়ে অনেক কষ্টে আছি। পানি কমার সঙ্গে সঙ্গে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। বসতভিটা ভাঙনের ভয়ে নির্ঘুম রাত কাটাচ্ছেন নদী তীরবর্তী এলাকার মানুষ। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। উপকূলীয় জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়লেও দাম কমছে না স্থানীয় বাজারগুলোতে। বিস্তারিত জানাতে বরগুনা থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী শাহ আলী। শাহ আলী, ইলিশের দাম বেশি হওয়ার কারণ নিয়ে বিক্রেতারা কি বলছেন এবং আজকে ইলিশের সরবরাহ কেমন? নওশিন, আপনি আসলে যেমনটা জানতে চাচ্ছিলেন, উপকূলীয় জেলা বরগুনার যে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র, আমরা যদি বলি বাংলাদেশের মধ্যে দ্বিতীয় মৎস্য অবতরণ কেন্দ্র, সেখানে কিন্তু প্রতিদিনই ঝাঁকে ঝাঁকে ইলিশ আসে এবং এখন কিন্তু ইলিশের মৌসুম এবং সেই ইলিশগুলো আসার সাথে সাথে অন্যত্র অন্য জায়গায় সেগুলো কিন্তু চালান করে দেয়। এখানের স্থানীয় যে বাজারগুলো রয়েছে সেই বাজারে ইলিশগুলো কিন্তু তার এখানকার মানুষজন তারা খেতে পারে না। যারা ক্রেতারা আসছেন তারা ইলিশের দাম দেখেই তারা কিন্তু খালি হাতেই ফিরে যাচ্ছেন এই ইলিশ বাজার থেকে। আমরা যদি আপনাদের বলি যে ইলিশটি 1 কেজির উপরে, সেই ইলিশটি কিন্তু 1800 থেকে 2000 টাকা করে বিক্রি করছেন এবং যেটার 1 কেজির নিচে যে ইলিশটা রয়েছেন 800 থেকে 900 গ্রাম, সেই ইলিশটা বিক্রি হচ্ছেন 1600 এবং 1400 টাকা করে। এর কারণে যেটা ঝাটকা ইলিশ রয়েছে সেটাও বিক্রি হচ্ছেন 750 এবং 800 টাকা করে। এর কারণে মূলত এখানকার যে মানুষজন রয়েছেন তারা কিন্তু ইলিশ খেতে পারছেন না। আমরা যদি বলি যে এই বছর যে ঘূর্ণিঝড় এবং যেইগুলো ঝড় হয়েছে এর কারণে ইলিশ কিন্তু শুরু থেকে তারা কম পাওয়ার কারণে এখানকার মানুষ কিন্তু ইলিশ কিনতে পারেনি এবং ইলিশে আসাও কম পড়েছে। পরবর্তীতে কিন্তু ইলিশ যে পরিমাণ ইলিশ আসছে আসলে এর চাহিদা কিন্তু বরগুনা মিটিয়ে অন্যত্র কিন্তু বিক্রি করা যেত, কিন্তু এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা অধিক লাভের জন্য এই ইলিশগুলো বরগুনা থেকে দ্রুত তারা বিভিন্ন জায়গায় প্যাকেটিং করে তারা কিন্তু বরগুনা থেকে তারা দূরে করে পাঠিয়ে দিচ্ছেন এবং এখানে যে স্থানীয় যে নদীগুলো রয়েছেন পায়রা, বিষখালী, বলেশ্বর, সেই নদীর মাছটা শুধুমাত্র স্থানীয় বাজারগুলোতে ওঠে এবং সেই মাছের দাম এতটাই দামি যে ইলিশ মাছ আসলে কিনতে এসে অনেকে খালি হাতে কিন্তু ফিরে যায় বরগুনা বাজার থেকে। দেখেছি যে অনেকেই হতাশায় তারা আসলে ইলিশ খেতে পারছেন না। এখানে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত যারা রয়েছেন তারা কিন্তু ইলিশ খেতে পারছেন না। তাদের সকলেই মনের মধ্যে ক্ষোভ দেখা গিয়েছে যে তারা আসলে ইলিশের দেশের মানুষ হয়েও ইলিশ খেতে পারছেন না এবং এই ক্ষোভ তাদের কিন্তু চোখে মুখে ফুটে উঠেছে এবং যে পরিমাণ ইলিশ এবছর সরবরাহ হয়েছে, যে পরিমাণ ইলিশ এবছর ধরেছেন জেলেরা, সেই সকল জেলেরাই বলেছেন যে এবছরের মতো অক্টোবর মাসে আবার অবরোধ রয়েছেন, যার কারণে ইলিশের চাহিদাটা কিন্তু তারা অনেকেই মজুত করছেন, যেই মজুত করার কারণে অনেক ইলিশ মাছ খেতে পারছেন না। এই ছিল বরগুনা মাছ বাজার থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। বরগুনার মাছ বাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহ আলী। ফেনীতে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে বিনামূল্যে সবজির বীজ বিতরণ করছে এআর মালিক সিডস। রবিবার সোনাগাজী উপজেলায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কার্যালয়ের হলরুমে 120 জন কৃষকের মাঝে বীজ বিতরণ করে প্রতিষ্ঠানটি। প্রতি কৃষককে 170 গ্রামের বিভিন্ন জাতের সবজি বীজের কম্বো প্যাকেজ তুলে দেন এআর মালিক সিডসের ব্যবস্থাপনা পরিচালক আতাউর সোবহান মালিক। বীজ পেয়ে ঘুরে দাঁড়ানোর আশা করছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর আমিনুল ইসলাম সহ এআর মালিক সিডসের অন্যান্য কর্মকর্তা। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো।
আমার হাতে প্রথমেই আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনাম, ভঙ্গুর পুলিশ, প্রতি ধাপে প্রয়োজন সংস্কার, নির্বাচন, আন্দোলন মোকাবিলা সহ সব ক্ষেত্রে বিগত সরকারের অতিরিক্ত পুলিশ নির্ভরতায় বাহিনীটির প্রাতিষ্ঠানিক কাঠামো ভেঙে পড়েছে। এছাড়া তাদের দ্বিতীয় শিরোনামটি হচ্ছে, হবিগঞ্জের সর্বত্র জাহিরের থাবা, একক আধিপত্য প্রতিষ্ঠা করে হবিগঞ্জে ভীতির সংস্কৃতি তৈরি করেছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য আবু জাহের। এরপর আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। তাদের প্রধান শিরোনাম, দ্রুত সংস্কারের পরেই বাংলাদেশে নির্বাচন, জাপানি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে ডক্টর ইউনূস এই মন্তব্য করেন। এছাড়াও বিমান হামলায় নিহত হাসান নাসরুল্লাহর মরদেহ উদ্ধার, হিজবুল্লাহর আরেক নেতাকে হত্যার দাবি ইসরায়েলের। এছাড়াও তাদের আরও একটি শিরোনাম, গণমাধ্যম, স্থানীয় সরকার, শিক্ষা ও স্বাস্থ্য সংস্কারেও কমিশন শিগগিরই, আগের 6টির পূর্ণাঙ্গ কমিশন আজকালের মধ্যে। এরপর আমার হাতে আছে দৈনিক সমকাল। নতুন দল গঠনের পথে অভ্যুত্থানের নেতারা, জেলায় কমিটি করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক জাতীয় নাগরিক কমিটির। এছাড়াও তাদের আরও একটি শিরোনাম, 5 বছরে 2.5 লাখ কোটি টাকার ঋণ পুনর্তফসিল, ভোটের আগে গত বছরই করা হয় রেকর্ড 91,221 কোটি টাকা। এছাড়াও মধ্যপ্রাচ্যের সংঘাতে নতুন স্ফুলিঙ্গ, নাসরাল্লাহর হত্যাকাণ্ডে আরও বেশি ধ্বংসাত্মক লড়াইয়ের শঙ্কা। এরপর আমার হাতে আছে দৈনিক যুগান্তর। তাদের প্রধান শিরোনাম, আরাফাত শরাফত শওকত চক্র, যৌথ মালিকানায় কোম্পানি খুলে অর্থ লোপাট। এছাড়াও আরও একটি শিরোনাম, দীর্ঘ চিকিৎসায় ভেঙে পড়েছেন তারা, আন্দোলনে গুলিবিদ্ধ অনেকের অবস্থা করুণ। এরপর আমার হাতে আছে দৈনিক কালের কণ্ঠ। তিস্তার চরে দরবেশের জমির খনি, 650 বিঘার কথা বলে দখল 850 বিঘা, জমি টাকা কিছুই পাচ্ছেন না 50 মালিক, অবিলম্বে জমির ন্যায্য দাম শোধের দাবি, বেক্সিমকোর শাস্তি সহ 7 দফা। এছাড়াও ডিবি হারুনের 100 কোটি টাকার সম্পদ রতন দেওয়ানের নামে, এস আলমের স্থাবর সম্পদের তালিকা চেয়েছেন হাইকোর্ট। এছাড়াও তাদের আরও একটি শিরোনাম, হিজবুল্লাহ, ইরান, ইসরায়েল এবার কোন পথে হাঁটবে, নাসরুল্লাহ হত্যাকাণ্ড নিয়ে তাদের দ্বিতীয় শিরোনাম। এরপরে রয়েছে দৈনিক বণিক বার্তা। তাদের প্রধান শিরোনামটি শিক্ষা খাত নিয়ে, 3 বছরে উচ্চশিক্ষা সম্পন্ন করা প্রায় 19 লাখ শিক্ষার্থীর অধিকাংশই বেকার। এছাড়াও তাদের আরও একটি শিরোনাম, রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে ডক্টর ইউনূসের সরকারের নিয়ন্ত্রণ এখনও বেশ সীমিত। এছাড়াও তাদের আরও একটি শিরোনাম, ইসরায়েলে হামলা, লেবাননের নিরাপত্তা শঙ্কায় প্রায় 1 লাখ বাংলাদেশি। এই ছিল আজকের দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনামগুলো। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী আয়োজন বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।